আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের ওপর হামলার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এরপর জানিয়ে দিব হামলায় ব্যর্থ হয়ে চীনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র, বলেছেন হুতি নেতা। এদিকে 10,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। আরও জানিয়ে দিব গাজা যুদ্ধের প্রতিবাদে তুরস্কে 7 শ্রমিক জিম্মি 9 ঘন্টা পর উদ্ধার। এরপর জানিয়ে দিব ইমরানের সাজা পাকিস্তানের রাজনীতির হাওয়া ঘুরিয়ে দিতে পারে। এবং সর্বশেষ জানিয়ে দিব রাখাইনে তুমুল সংঘর্ষ, সাগর পথে রোহিঙ্গাদের ঢল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইরানের ওপর হামলার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। সিরিয়া ও ইরাকে থাকা বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েকদিন টানা হামলা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস দেশটির নীতি নির্ধারক পর্যায় থেকে এই অনুমোদনের তথ্য জানতে পেরেছে। তবে কোন সময় এই হামলা শুরু হবে তা এখনো জানানো হয়নি, এমনকি সময় ঠিক করা হয়নি বলে জানা গেছে। পরিবেশ ও পরিস্থিতি বুঝে মার্কিন বিমান হামলা হবে বলে মনে করা হচ্ছে। জর্ডানের সিরিয়া সীমান্ত এলাকায় গত রোববার ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হন। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাল্টা হামলার সিদ্ধান্ত অনুমোদন দিল মার্কিন প্রশাসন। রোববারে হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীটিতে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী এ দায় স্বীকারও করেছে। তবে 41 জন আহত হওয়া এই হামলায় ইরানে কোনো ভূমিকা ছিল না বলে দাবি দেশটির। গত 7 অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিনদের টার্গেট করে হামলা বেড়েছে। বিশেষ করে হুতি গোষ্ঠী বেশি হামলা করছে। বেশিরভাগ গোষ্ঠী ইরান সমর্থিত। হামলায় ব্যর্থ হয়ে চীনের সহায়তা চায় যুক্তরাষ্ট্র, বলেছেন হুতি নেতা। হামলা চালিয়ে হুতিদের থামাতে ব্যর্থ হয়ে মধ্যস্থতার জন্য এখন চীনের সহায়তা চাচ্ছে যুক্তরাষ্ট্র, এমন দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষ নেতা আবদেল মালিক আল হুতি। শুক্রবার 2 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রতি আমাদের সহায়তামূলক কার্যক্রম বন্ধ করতে মধ্যস্থতার জন্য আমেরিকা চীনের সহায়তা চেয়েছে। এটি প্রমাণ করে যে তারা ব্যর্থ হয়েছে। তাইওয়ান ইস্যুতে মার্কিনীদের ষড়যন্ত্র সম্পর্কে বেইজিং ভালো করেই জানে। অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করেও চীনকে চাপে ফেলার প্রচেষ্টা অজানা নয়। কাজেই মার্কিন স্বার্থের জন্য চীন কাজ করবে না বলে আশাবাদ ব্যক্ত করেন হুতি নেতা। উল্লেখ্য, ইয়েমেন সংলগ্ন লোহিত সাগর আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি নৌপথ। এখানে মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে দেশটির হুতি বিদ্রোহীরা। 7 অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধ শুরুর পর হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের কিছু জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। তাদের দাবি ওই জাহাজগুলোর সংশ্লিষ্টতা রয়েছে ইসরায়েলের সঙ্গে। এরপরে হুতিদের ওপর হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। 10,000 হামাস যোদ্ধাকে হত্যা করেছে ইসরায়েল। প্রায় 4 মাসের যুদ্ধে অন্তত 10,000 হামাস যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি এ তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত। খবর সংবাদ সংস্থা রয়টার্সের। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, ইসরায়েলি সেনাদের হামলায় আহত হয়েছে আরও প্রায় 10,000 হামাস সদস্য। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসে নিজেদের লক্ষ্য অর্জন হয়েছে বলে দাবি করেন গ্যালান্ত। তিনি বলেন, এই অঞ্চলে থাকা হামাস ব্রিগেডকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। উল্লেখ্য, গত বছর 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস। এতে প্রায় 1200 নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক ব্যক্তি। জিম্মি করা হয় 250 জনকে, যাদের 132 জন এখনো গাজায় আছেন। এরপর থেকে প্রায় 4 মাস গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এই নির্বিচার হামলায় এখন পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে 27,000-এর বেশি ফিলিস্তিনির। গাজা যুদ্ধের প্রতিবাদে তুরস্কে 7 শ্রমিক জিম্মি 9 ঘন্টা পর উদ্ধার। তুরস্কের ইস্তাম্বুল শহরের বাইরে প্রক্টর অ্যান্ড গ্যাম্বেলের পিএনজি একটি কারখানা থেকে 7 জিম্মি শ্রমিককে প্রায় 9 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। শ্রমিকদের জিম্মিকারী সশস্ত্র ব্যক্তিকে আটক করেছে তুরস্কের পুলিশ। দেশটির কর্মকর্তারা বলছেন, তিনি জিম্মিকারী দৃশ্যিত গাজা যুদ্ধের প্রতিবাদে এ কাজ করেছেন। তিনি ফিলিস্তিনে গাজায় চলমান পরিস্থিতির প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন। স্থানীয় গভর্নর সেদ্দার ইয়াবুজ বলেন, কারখানার জিম্মি শ্রমিকদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে জিম্মিকারীকে অক্ষত অবস্থায় আটক করেছে।
কারখানাটি তুরস্কের কোকিলি প্রদেশের গেবুজে শিল্পাঞ্চলে অবস্থিত। তুরস্কের ডিএইচএ নিউজ এজেন্সির খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার বেলা ৩টার দিকে জিম্মিকারী কারখানায় প্রবেশ করেন। মধ্যরাতের কিছু আগে জিম্মিদের মুক্ত করা সম্ভব হয়। স্থানীয় গভর্নরের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, জিম্মিকারীর সঙ্গে আলোচনা ব্যর্থ হওয়ার পরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করে। অনলাইনে পোস্ট করা বিভিন্ন ছবিতে সন্দেহভাজন জিম্মিকারীকে দেখা গেছে। তার মুখ ফিলিস্তিনি স্কার্ফ দিয়ে ঢাকা, তার পরনে বিস্ফোরক জ্যাকেটের মতো কিছু একটা দেখা যায়। তার হাতে ছিল একটি বন্দুক। কারখানা ভবনের প্রবেশপথে একটি ফিলিস্তিনি পতাকা আঁকা দেখা গেছে, সেখানে লেখা গাজার জন্য দরজা খোলা থাকবে। পিএনজির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনায় কারখানা কেউ ক্ষতিগ্রস্ত হয়নি। তুরস্কের কর্মকর্তারা বলছেন, ঘটনার বিষয়ে ব্যাপক ভিত্তিক তদন্ত চলছে। ইমরানের সাজা পাকিস্তানের রাজনীতির হাওয়া ঘুরিয়ে দিতে পারে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের দায়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে পাকিস্তানের একটি বিশেষ আদালতের কারাদণ্ডে দণ্ডিত করার বিষয়টিকে অনেকেই পূর্ব নির্ধারিত রায় বলে বর্ণনা করেছেন। সাধারণ নির্বাচনে মাত্র এক সপ্তাহ আগে আদালতের এ রায় দেওয়ার ঘটনা ইতিপূর্বে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীদের বিচার ও দোষী সাব্যস্ত হওয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। পাকিস্তানের রাজনৈতিক নেতাদের প্রশ্নবিদ্ধ বিচারের মাধ্যমে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার লজ্জাজনক যে ইতিহাস আছে, তারই অংশ হিসেবে ইমরানকে তার পূর্বসূরীদের পরিণতি বরণ করতে হচ্ছে। আলোচিত এই সাইফার মামলায় কারারুদ্ধ শাহ মাহমুদ কুরেশির সঙ্গে তার বিচার চলছিল। পাকিস্তানে এই প্রথম কোনো নেতাকে সরকারি গোপনীয়তা প্রকাশের দায়ে দোষী সাব্যস্ত করা হলো। এই মামলায় ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ হলো, তিনি তার রাজনৈতিক উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য কূটনৈতিক নথি ব্যবহার করেছেন এবং রাষ্ট্রীয় গোপন যোগাযোগের বিষয়টির অপব্যবহার করেছেন। পাকিস্তানের সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের হুমকি রয়েছে এবং ওয়াশিংটন ও তৎকালীন সেনা নেতৃত্ব ইমরানকে ষড়যন্ত্রের মাধ্যমে উৎখাত করতে যাচ্ছে, এমন কিছু নথি ইমরান প্রকাশ করেছিলেন। ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত একটি বার্তা পাঠিয়েছিলেন, যাতে বলা হয়েছিল বাইরের চক্রান্তে ইমরান খানের সরকারকে উৎখাত করা হতে যাচ্ছে। সন্দেহ নেই ইমরান খান ভুলভাবে তার বার্তা ব্যবহার করেছিলেন। অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান সরকারকে অপসারণ করার কয়েক সপ্তাহ আগে তিনি একটি রাজনৈতিক সমাবেশে ওই কথিত নথি হাতে নিয়ে দুলিয়ে দুলিয়ে সমর্থক দিয়ে দেখিয়েছিলেন। এটি জনসাধারণের অনুভূতিকে আন্দোলন করেছিল। যুক্তরাষ্ট্র ইমরানকে সরিয়ে দেওয়া চক্রান্ত করেছে, এই ভাষ্য সাধারণ মানুষ গ্রহণ করেছিলেন এবং ইমরান সমর্থক দিয়ে জাগিয়ে তুলেছিলেন। রাখাইনে তুমুল সংঘর্ষ, সাগরপথে রোহিঙ্গাদের ঢল। মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে জান্তা বাহিনী তুমুল সংঘর্ষের মধ্যে প্রাণ বাঁচাতে রাজ্য ছেড়ে পালাচ্ছেন হাজারো মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে সাগরপথে ঢল নেমেছে রোহিঙ্গাদের। বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি নতুন করে 130 জনের বেশি রোহিঙ্গা পৌঁছেছে ইন্দোনেশিয়ায়। সীমান্তে অনুপ্রবেশের ঘটনা বাড়াতে থাকায় রোহিঙ্গা সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতের মধ্যে পড়ে প্রাণহানির পাশাপাশি বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। রাখাইনে থাকা বাকি রোহিঙ্গাদের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়। জাতিসংঘ বলছে, গত বছর 4,500 রোহিঙ্গা সাগরপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালানোর চেষ্টা করেছে। জীবনের ঝুঁকি নিয়ে পালাতে গিয়ে ঘটছে প্রাণহানির ঘটনাও। 2023 সালে সমুদ্রপথে পালাতে গিয়ে অন্তত 569 জন রোহিঙ্গা মৃত্যু হয়েছে। 2014 সালের পর যা এক বছরে সর্বোচ্চ। রোহিঙ্গাদের চলমান ঢলের মধ্যে বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আছেহ প্রদেশের উপকূলীয় এলাকায় নতুন করে 130 জনের বেশি রোহিঙ্গা পৌঁছেছে। এ খবর নিশ্চিত করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। মিয়ানমার থেকে পাড়ি জমানো রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ক্রমেই দেশে বাড়ছে। UNHCR এর তথ্য মতে গেল 4 মাসে এই পর্যন্ত প্রায় 2000 রোহিঙ্গা ইন্দোনেশিয়ার আছেহ প্রদেশে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সীমান্তে এমন অনুপ্রবেশের ঘটনা বাড়তে থাকায় রোহিঙ্গা সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। UNHCR এর মুখপাত্র বাবর বেলুজ বলেছেন, কোনো আশার আলো নেই। এই পর্যায়ে মিয়ানমারের শরণার্থীদের ফেরারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সাধারণত নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত সমুদ্র শান্ত থাকায় এই সময়ে মিয়ানমার থেকে জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে রোহিঙ্গারা। মিয়ানমারের চলমান সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষের পর চলতি মৌসুমে সেই চেষ্টা আরও বেড়েছে। এ অবস্থায় রোহিঙ্গা শরণার্থীদের সমস্যা সমাধানে মিয়ানমারের স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন UNHCR।